সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে নানান আলোচনা। শনিবার সমন্বয়ক সাদিক কায়েম তার ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়ে নিজেই স্বীকার করে নেন তিনিই ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ব্যাপক কথাবার্তা চলছে। সেই কথাবার্তার মধ্যেই এবার এ বিষয়ে মুখ খুললেন দেশের বিশিষ্ট সাংবাদিক মুক্তাদির রশিদ। বর্তমান সময়ের আলোচিত আইনজীবী ও এক সময়কার ছাত্র শিবিরের সভাপতি শিশির মনিরের সাথে সাংবাদিক মুক্তাদির রশিদের কি ঘটেছিল সেটিই থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লিখেন, 2004 সালের কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছি। বাইরে দাঁড়িয়ে শিশির মনির ভাই। তিনি তখন বিশ্ববিদ্যালয়ের শিবিরের বড় নেতা। তিনি আমাকে তার দলে যোগদানের দাওয়াত দিলেন। তাদের কাছে আমি যোগ্য। আমি বললাম, ভাই, আমার তরিকা আলাদা। আমি আপনাদের রাজনৈতিক দর্শন তার সাথে একমত নই। আমি যে স্কুলের ইসলামকে ফলো করি তার সাথে আপনাদের দলের বিস্তর ফারাক রয়েছে। তাছাড়া রাজনৈতিক নেতা হবার আমার আগ্রহ নেই। আমার 2 হাত ডলতে ডলতে তিনি বেশ মনক্ষুণ্ণ হন। এরপরও তিনি আমাকে আমন্ত্রণ জানালেন। এমন আমন্ত্রণ জানিয়েছে অনেক ছাত্র সংগঠন। অংশগ্রহণ না করেও বাম বা ছাত্রলীগের সাথে আমার সখ্যতা হয়েছে। ছাত্রদলের অনেক কিছু আমাকে মুগ্ধ করেছে, কিন্তু কোনো দলের রাজনৈতিক আদর্শ আমাকে এখন পর্যন্ত আকর্ষণ করেনি। যাই হোক, শিবিরের সভাপতি প্রসঙ্গে আসি। শিবিরের যে রিক্রুটমেন্ট পদ্ধতি সেটার সাথে স্বদেশী বা বাম রাজনৈতিক দলগুলোর বেশ মিল করেছে। মেধাবী, মধ্যবিত্ত বা শ্রমজীবী পরিবারের সন্তানকে একটা কমপ্লিট লাইফলাইন দেবার ব্যবস্থা করে। ছাত্রলীগও তাই করে, তবে তরিকা ভিন্ন। আপনি ছাত্রলীগের তো আপনার জন্য নেতাকর্মীরা পাশে আছে। তারা জ্ঞানভিত্তিক না হলেও সম্পদভিত্তিক জীবন ব্যবস্থা আপনাকে দিয়েছে। সমাজের নিম্ন আয়ের মানুষের যে রাজনৈতিক অসচেতনতা সীমাবদ্ধতার সৃষ্টি করে, শিবির সেই ছাত্রকে খুঁজে বের করে এক রাজনৈতিক প্রজন্মের কথা ভেবে। হাতিয়ার হয়তো ধর্ম, তাই তাদের বড় অংশ ইউরোপ আমেরিকায় নিজ যোগ্যতায় এখন দাপিয়ে বেড়াচ্ছে। কয়েক বছর আগে আমরা একটা আন্তর্জাতিক সংস্থার জন্য গবেষণা করি। আমি কথা বলে বুঝলাম, মেধাবী অর্থাৎ যারা 2041 বা তার পরে দেশের শীর্ষ নেতৃত্বে যাবে, তার জন্যে যেমন নেতৃত্ব প্রয়োজন তা যোগান দেবার সামর্থ্য কেবল আছে ছাত্র শিবিরের। প্রফেসর আলী রিয়াজ 2004-05 দিকে শিবির নিয়ে একটা মন্তব্য লেখেন দৈনিক প্রথম আলোতে। অনেকটা একই ধারণা দেন তাতে। দেখুন, আপনি 2008 সালে নির্বাচনের পর ছাত্রদলের নেতাকর্মীরা যখন অসহায়ের মতো পথে পথে ঘুরে বেরিয়েছেন, শিবির তার ছেলেমেয়েদের জন্য মেস ভাড়া করে স্বল্প মূল্যে থাকা খাওয়া ব্যবস্থা করেছে। তারাই দলটির প্রতি কৃতজ্ঞ। আবার ছাত্রলীগের সাথে আপনার যতই খাতির থাক, তাদের ভেতরে আপনি যেতে পারবেন না। শিবিরের ভেতরে ঢোকার তো প্রশ্নই আসে না। তারা তাদের মানুষকে প্লেস করতে পারে, চাকরি থেকে শুরু করে সবখানে। তাতে লোভের সৃষ্টি হয়। তারা প্রতিটি সম্পর্ক করে দীর্ঘমেয়াদী রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণে। কিন্তু ছাত্রদল সেই দোতনা সৃষ্টি করতে ব্যর্থ। তারা গত 15 থেকে 16 বছরে বাংলাদেশের গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করেছে বা তাদের সেই ত্যাগই তো তুলে ধরতে ব্যর্থ হয়েছে। তাদের কোনো গবেষণা নেই কোনো রাজনৈতিক দৃঢ় সংকল্প। ডক্টর ইউনূস সাহেবের যে সরকার ব্যবস্থা, তার রাজনীতির মেধা ও শ্রমের সমন্বয় ঘটানোর শ্রেষ্ঠ সময়। শিবির যেরকম মেধাবী ছাত্র সংগঠন, তাই তাকে কপি করতে হবে তা নয়, তবে প্রকৃত রাজনৈতিক বয়ান তৈরি করতে হবে। দেখুন, 16 বছরের চেতনার বয়ান দিয়ে তাসের ঘর কিভাবে ভেঙে পড়েছে, আর তা ঢাকতে মিথ্যা কান্না যে ভূমিকা পালন করছে, তাতে শক্ত কোনো বয়ান তৈরি করতে পারবে না। রাজনৈতিক দলের গণমুখী বয়ান থাকতে হবেই, আর তা না হলে ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে শিবির বাদে অন্য যে কোনো বড় ছাত্র সংগঠন অস্তিত্ব সংকটে পড়বে। কারণ আপনি পছন্দ করেন আর না করেন, শিবিরে যে মেধাভিত্তিক সমাজ দেখছে তা বাস্তবতায় রূপ নেবে 2035-এর দিকে। ছাত্রলীগ যেহেতু কোনো সমালোচনা নিতে পারে না, তাই তাদেরকে নিয়ে কথা বলা মুশকিল। কিন্তু নয়া বাংলাদেশের রাজনৈতিক শিক্ষা বিস্তৃত করতে পারলে দেশটির রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে পারবে। আর সেখানে ছাত্রদলের মতো সংগঠনের জন্য জায়গা খালি রয়েছে।